সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কা বধ। শ্রীলঙ্কাকে যেভাবে বাংলাদেশ পুরো ব্যাটিং ইনিংসে ডমিনেট করে হারিয়ে দিল, সেটা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। তিনটা জুটি, দুইজন ব্যাটসম্যান পুরো শ্রীলঙ্কাকে যেন লন্ডভন্ড করে দিলেন, ছন্নছাড়া করে দিলেন। সাইফ হাসানের সেই ৪৫ বলে ৬১ রানের ইনিংস ১৩৬ স্ট্রাইক রেটে, এবং তৌহিদ হৃদয়, যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল মিডল অর্ডারে তার যে ব্যাটিং ধরন, সেটা নিয়ে সেই তৌহিদ হৃদয় আজকে দেখিয়ে দিলেন কিভাবে ক্রিকেটটা খেলতে হয়, কিভাবে অ্যাপ্রোচটা দেখাতে হয়। যেভাবে তিনি এক্সট্রা কাভারের উপর দিয়ে হাসারাঙ্গাকে শটগুলো খেলেছেন, সেটা কিন্তু একদম চোখ ধাঁধানো শট, দেখার মতো। এবং ৩৭ বলে ৫৮ রান একটা ইনিংস খেলেছেন। শুরুটা কিন্তু ছিল ১৪ বলে ১৪ রান, সেখান থেকে তিনি স্ট্রাইক রেটটা যেভাবে অ্যাক্সিলারেট করেছেন, সত্যি অবিশ্বাস্য। এবং বাংলাদেশ ১৬৯ রানের টার্গেটে যেভাবে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের এক ব্যবধানে হারিয়ে দিল, কিন্তু শেষের দিকে যে নাটকীয়তার মঞ্চটা তৈরি হচ্ছিল, চলে গিয়েছিলাম ২০১৬ সালে ভারতের বিপক্ষে, যখন ৩ বলে ২ রান প্রয়োজন, ব্যাটিংয়ে যখন মাহমুদুল্লাহ মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটাররা, অভিজ্ঞ ক্রিকেটাররা, সেই ম্যাচটা যখন বাংলাদেশ ১ রানে পরাজিত হয় ভারতের বিপক্ষে, সেই ম্যাচটাই যেন মনে হচ্ছিল যে আবার সেই ম্যাচটাই ঘুরে আসতেছে কিনা। ২০তম ওভারের প্রথম বলে জাকের আলী অনেক যেভাবে শটটা খেললেন, ৪ মারলেন সানাকার বলে, এবং তারপরে বলটা যখন ৫ বলে ১ রান প্রয়োজন, সেই সময় জাকের আলী অনেক কেন ছক্কা মারতে যাবেন, কেন বিগ শট নিতে যাবেন, আমার মাথায় আসে না। জাকের এরকম কমন সেন্সের যদি অভাব থাকে, ম্যাচের এরকম একটা সিচুয়েশনে তিনি যদি এরকম পাগলামি করেন, সেটা কিন্তু খুবই ভয়ানক একটা অবস্থার তৈরি করতে পারত। শেষমেশ রক্ষা হয়েছে। নাসুম সেই আপনার ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে একটি রান নিয়েছেন। যদি শামীম রান আউট হয়ে যেত, বাংলাদেশের কিন্তু শেষ বলে প্রয়োজন ছিল ১ বলে ১ রান। কোনো ব্যাটিং কিন্তু উইকেটে ছিল না। তো অবস্থাটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারত। সেখানে রানটা পূর্ণ হয়েছে, বল লাগাতে পারেনি স্টাম্পে, বাংলাদেশ ৪ উইকেটের একটা জয় তুলে নিয়েছে। আমি যদি পুরো বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা বলি, তিনটা জুটি, দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করে ৫৯ রান। সাইফ এবং লিটনের অবিশ্বাস্য একটা সাপোর্টিং ইনিংস সাইফকে। সাইফ গত ম্যাচে ২৮ বলে ৩০ রানের যে ইনিংসটা খেলেছিল, আজকের ম্যাচে সাইফ যেভাবে ব্যাট করলেন, যেন একদম পরিপক্ক একজন ব্যাটার, যেভাবে বিগ শট খেলতেছেন, যেভাবে ছক্কাগুলা স্বাচ্ছন্দ্যে মারতেছেন, সেটা কিন্তু দেখতে ভালোই লেগেছিল এবং শ্রীলঙ্কার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। সাইফ এবং লিটনের যে জুটিটা, দ্বিতীয় উইকেট জুটি ৫৯ রানের, তারপর লিটনের যে ইনিংস ১৬ বলে ২৩ রানে থেমে গেল, সেই ওয়ানিন্দু হাসারাঙ্গার লিটনের সেই ফেভার শট সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ তুলে দিলেন। তারপরেই তৃতীয় উইকেট জুটিতে সাইফ এবং হৃদয়ের ৫৪ রানের ইনিংস। সাইফের আউটের পর হৃদয়ের যে দায়িত্বটা তিনি তুলে নিলেন, সেই দায়িত্বটা কিন্তু পালন করলেন পরিপূর্ণভাবে। যে হৃদয়কে নিয়ে অনেক সমালোচনা, সেই হৃদয়ের সেই চোখ ধাঁধানো ইনিংস, যেভাবে মিড উইকেটের উপর দিয়ে ৮০ মিটারের একটা বড় ছক্কা হাঁকানো যায়, যেভাবে তিনি এক্সট্রা কাভারের উপর দিয়ে রুম করে ডাউন দ্য উইকেটে গিয়ে মারলেন, যেভাবে স্কোয়ার কাট করে আপনার পয়েন্ট এবং শর্ট থার্ড ম্যানের মাঝ বরাবর দিয়ে বাউন্ডারিগুলো বের করতেছিলেন, সেটা কিন্তু অবিশ্বাস্য। এবং তিনি যে রিদমটা ফিরে পেয়েছেন, তিনি মোমেন্টামটাকে যেভাবে ধরে রেখেছেন, তিনি যেভাবে ম্যাচের সিচুয়েশন বুঝে একটা করে রানটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, সেটা কিন্তু খুবই ভালো লেগেছে। এবং বাংলাদেশ ক্রিকেটের এরকম ডমিনেটিং পারফরমেন্স সত্যি কিন্তু সুপার ফোরের আত্মবিশ্বাস, খেলোয়াড়দের আত্মবিশ্বাসটাকে আরো বাড়িয়ে দিবে। বলতে গেলে বাংলাদেশ এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল যাওয়ার হট ফেভারিট একটা টিম, যেখানে আমরা হারিয়ে দিলাম এশিয়ার ক্রিকেট পরাশক্তি, দ্বিতীয়তর ক্রিকেট পরাশক্তি হিসেবে ধরা হয় শ্রীলঙ্কা ক্রিকেট বিজ্ঞদের কাছে। এক ক্রিকেট পরাশক্তি আফগানিস্তান দ্বিতীয়, যাকেও হারিয়ে দেওয়া হয়েছিল ৮ রানে, যারা নিজেরাই নিজেদেরকে এশিয়ার দ্বিতীয় ক্রিকেট পরাশক্তি দেশ হিসেবে নিজেদেরকে বলে। তো শ্রীলঙ্কার হারে এবং শ্রীলঙ্কার বদে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে দুইটা ইনিংস নিয়ে আলোচনার বাইরে তেমন কিছু নেই। সাইফ এবং হৃদয়ের যে ইনিংসটা, সেই ইনিংস দুইটা ছিল একদম ফেয়ারলেস ক্রিকেটের ইনিংস। যে ইনিংস দুইটার অ্যাপ্রোচ ছিল একদম পারফেক্ট, প্রপার এক্সিকিউশন বলতে যেটা বোঝায়, যে ইনিংসটাতে সাইফ এবং হৃদয়
একদম ফুল মাইন্ড সেট আপটা ধরে রেখেছিলেন। এবং আমরা যদি বলি মিডিল ওভারে একটা সময়ে যেভাবে রানটাকে একদম চাপ মুক্ত করলেন, যখন 36 বলে 55 রান দরকার, সেই 14তম ওভারের শেষে যখন 36 বলে 55 রান, ঠিক সেই সময়ে যখন শ্রীলঙ্কার একজন পার্ট টাইম বোলার কামিন্ডু মেন্ডিসকে নিয়ে আসা হলো অ্যাটাকিংয়ে, তখনই কিন্তু হৃদয়ের যে এক ওভারে একটি ছক্কা এবং দুটি চার এবং একটি ডাবল রান, সেই রানটাই কিন্তু 16টা রান নিলেন 15তম ওভারে। সেখানে কিন্তু পরে 30 বলে রান চলে আসলো, বাংলাদেশের 39 রান প্রয়োজন। এই জায়গাটাতে বাংলাদেশ যেভাবে চাপটা রিলিজ করলেন, হৃদয় যেভাবে চাপটাকে সামলে নিলেন, যেভাবে করলেন, সেই জায়গাটাতে বাংলাদেশ ফুল টনটা কিন্তু ফিরে পেল। তারপরে আর বাংলাদেশকে ফিরে তাকাতে হয়নি। টি-20তে বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ হাইয়েস্ট রান চেস করলো 169 2025-এ দুবাইয়ের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 বিশ্বকাপে। এর আগে ছিল 194 হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে 2021 সালে। আজকে যদি আমরা বাংলাদেশের বোলিং ইনিংসটা নিয়ে এবং একাদশ নিয়ে আলোচনা করি, সেখানে শরীফুলকে কেন একাদশে নেওয়া হলো? যেহেতু একজন মুস্তাফিজকে রয়েছে, একজন লেফট হ্যান্ডেড পেসার, কাটার, বল করতে পারেন, মুস্তাফিজ দারুণ ফর্মে আছেন, কেন শরীফুলকে, কেন এখানে সাইফুদ্দিনকে নেওয়া হলো না বা তানজিম সাকিবকে নেওয়া হলো না? শরীফুল আজকে খুবই বেশি এক্সপেন্সিভ ছিলেন, 4 ওভারে 49 রান, এবং 4 ওভারে এই 49 রানেই কিন্তু শ্রীলঙ্কার রানটাকে বড় করতে অনেক সহযোগিতা করেছে। এবং বাংলাদেশের বোলিংয়ে যদি আমরা দেখি, মুস্তাফিজের এবং শেখ মেহেদী দারুণ বল করেছেন। মুস্তাফিজ কিন্তু 19তম ওভারে চতুর্থ এবং পঞ্চম বলে পরপর 2 উইকেট তুলে নিয়েছেন। এবং বাংলাদেশের ফিল্ডিং বলতে গেলে ক্যাচ মিসের একটা মহড়া ছিল। হয়তো শ্রীলঙ্কার এই ইনিংসটা 168 না হয় কিন্তু 148 হতে পারত, 150 হতে পারত। সানাকার 37 রানের মাথায় ক্যাচ মিস করলেন এবং আশালঙ্কার 17 রানে ক্যাচ মিস করলেন হৃদয়, এবং 20 রানের মাথায় ক্যাচ মিস করলেন। সেই যে সানাকার 37 রানে ক্যাচ মিস, সেখান থেকে সানাকা কিন্তু চলে গেলেন 60 রানের দিকে। তো এই যে রানটা আসলো, এখানে যে আশালঙ্কা এবং সানাকা যে পরবর্তীতে যে মানে বিগ হিটগুলা খেললেন, সেখানে কিন্তু প্রায় 15 থেকে 20 রান বেশি হয়ে গেল, ধরতে গেলে 15 রান বেশি হয়ে গেল। এই জায়গাটাতে যদি বাংলাদেশ ক্যাচ মিস না করতো, শ্রীলঙ্কা কিন্তু 150 রান করাটা অনেক বেশি কঠিন হতো। তো এই জায়গাগুলোতে বাংলাদেশ যদি পরবর্তী ম্যাচগুলো পাকিস্তান এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলবে, সেখানে যদি এই ভুলগুলো করে থাকে বাংলাদেশ, সেটা বাংলাদেশের জন্য কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং হবে। এবং দারুণ দুইজন শ্রীলঙ্কান ব্যাটার, প্রথম নিশানাকার উইকেট যেভাবে তুলে নিলেন তাসকিন, এবং কুশাল মেন্ডিস যেভাবে সুইপ করতে গিয়ে ডিপ স্কোর, ব্যাকওয়ার্ড স্কোর লেগে যেভাবে ক্যাচ তুলে দিলেন, সেটাই সেই 2টা উইকেটেই কিন্তু বাংলাদেশের প্রথমের দিকটা ভালো স্ট্রং পজিশনে রেখেছিল। আবারও অভিনন্দন জানাই বাংলাদেশের ক্রিকেট দলকে, লঙ্কা বধের কারণে সুপার 4-এর প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস লেভেলটাকে হাই রাখায় এবং বাংলাদেশ ফাইনালে এক ধাপ এগিয়ে যাওয়ার কারণে, এবং বাংলাদেশ এবারের ফাইনালে যাওয়ার হট ফেভারিট। আল্লাহ হাফেজ।